আজকের ভিডিওটিতে আমরা জানবো পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায়ের হিস্টেরিসিস লুপ সম্বন্ধে। তো এখন হিস্টেরিসিস কি? হিস্টেরিসিস হচ্ছে এমন একটি ধর্ম যা শুধুমাত্র অয়স্চুম্বক পদার্থের মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ পরাচুম্বক পদার্থ বা তিরস্চুম্বক পদার্থের মধ্যে এই ধর্ম দেখা যায় না। শুধুমাত্র লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি যেগুলি অয়স্চুম্বক পদার্থ আছে সেগুলির মধ্যে এই হিস্টেরিসিস ধর্ম দেখা যায়। এখন হিস্টেরিসিস সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে মূলত একটি গ্রাফ সম্বন্ধে জানতে হবে, এবং সেই গ্রাফটি হচ্ছে চুম্বকন ও চৌম্বক প্রাবল্যের মধ্যে। চৌম্বক প্রাবল্য হচ্ছে বাইরে থেকে আমরা কত পরিমাণের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি এবং তার ফলে কোনো অয়স্চুম্বক পদার্থের মধ্যে কত পরিমাণ চুম্বকন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ডাইপোলগুলি কতটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অ্যালাইন হচ্ছে বা সমান্তরাল ভাবে সজ্জিত হচ্ছে, সেটি হচ্ছে চুম্বকনের পরিমাণ। তাহলে এবার আমরা একটি গ্রাফ বা লেখচিত্র অঙ্কন করব, যার এক্স অক্ষ বরাবর চুম্বক প্রাবল্য অর্থাৎ এইচ বোঝানো হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর চুম্বকন বা ম্যাগনেটাইজেশন অর্থাৎ এম বোঝানো হয়েছে। এবার আমরা একটি অয়স্চুম্বক পদার্থ যেমন কাঁচা লোহা নিয়ে নেব এবং এটিকে এখনো পর্যন্ত কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়নি, অর্থাৎ বাইরে থেকে আমরা কোনো প্রকারের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করিনি, অর্থাৎ এইচ সমানে এক্ষেত্রে শূন্য। এর ফলে এই কাঁচা লোহাটি এখনো পর্যন্ত কোন রকমের চুম্বকত্ব যেহেতু লাভ করেনি, তাহলে এম সমানও শূন্য আছে। এবারে কাঁচা লোহাটির ওপর পরিবাহী তারকে জড়ানো হলো। এর ফলে যখন পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ হয় এবং পাকের সংখ্যা যদি এন হয়, তাহলে চুম্বক প্রাবল্যের মান হবে এন আই পরিমাণ, অর্থাৎ এইচ সমান এন আই। তাহলে এক্ষেত্রে আমরা এন আই পরিমাণ চৌম্বক প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছি। তার ফলে কাঁচা লোহার দণ্ডটির মধ্যে যে অনুচুম্বকগুলি ছিল সেগুলি এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার সঙ্গে সমান্তরাল ভাবে সজ্জিত হবে। এর ফলে আমরা দেখতে পাবো যখন এই আয়ের পরিমাণ বৃদ্ধি করব বা এন এর পরিমাণ বৃদ্ধি করব, এইচ এর পরিমাণও বৃদ্ধি পাবে। ফলে সমান্তরাল ভাবে সজ্জিত হওয়া অনুচুম্বকের পরিমাণও বৃদ্ধি পাবে। ফলে এর মধ্যে চুম্বকনের মাত্রাও বৃদ্ধি পাবে, অর্থাৎ কাঁচা লোহার দণ্ডটির মধ্যে চুম্বকত্বের পরিমাণও বৃদ্ধি পাবে এবং আমরা গ্রাফটি এই ধরনের পাবো। এই এ পয়েন্টে এসে যদি আমরা এর পরেও তড়িৎ প্রবাহ মাত্রা বা পাকের সংখ্যা বৃদ্ধি করি, অর্থাৎ এইচ এর পরিমাণ বৃদ্ধি করি, তারপরে আর চুম্বকত্বের পরিমাণ বৃদ্ধি পাবে না পদার্থটির মধ্যে, কারণ এর মধ্যে যে অনুচুম্বকগুলি ছিল সবগুলি এই চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হয়ে গিয়েছে, আর কোনো অনুচুম্বক বাকি নেই। এর ফলে এটি সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গিয়েছে। তাহলে বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করলেও এরপরে আর চুম্বকত্বের পরিমাণ বৃদ্ধি পাবে না পদার্থটির মধ্যে, অর্থাৎ এই পদার্থটির মধ্যে যতগুলি অনুচুম্বক ছিল সবগুলি বাইরের চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হয়ে গিয়েছে, অর্থাৎ এ বিন্দুতে চুম্বকত্ব সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গিয়েছে। এরপরে যদি আমরা এই তড়িৎ প্রবাহ মাত্রার মান কমাতে থাকি, তাহলে বাইরের চৌম্বক ক্ষেত্রের চৌম্বক প্রাবল্যের মানও কমতে থাকবে। এর ফলে এই পদার্থটির মধ্যে চুম্বকত্বের পরিমাণও কমতে থাকবে, কারণ অনুচুম্বকগুলি আস্তে আস্তে এলোমেলো ভাবে আবার সজ্জিত হতে শুরু করবে। কিন্তু দেখা যায় এই তড়িৎ প্রবাহ মাত্রা কমাতে কমাতে শূন্য করে দিলেও, অর্থাৎ এইচ এর মান শূন্য হয়ে গেলেও এই পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে যায় এবং আমরা গ্রাফটি এই ধরনের পাই, অর্থাৎ এখানে এইচ এর মান শূন্য কিন্তু এম এর মান শূন্য নয়, অর্থাৎ পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে গিয়েছে। অর্থাৎ এই পদার্থটির মধ্যে কিছু পরিমাণ অনুচুম্বক এখনো সমান্তরালভাবে সজ্জিত হয়ে আছে। এর ফলে পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে যে পরিমাণ চৌম্বক প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করেছিলাম সেটি শূন্য করে দেওয়া সত্ত্বেও অয়স্চুম্বক পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে গিয়েছে এবং এখানে আমরা সেটির পরিমাণ পেয়েছি ওবি পরিমাণ, অর্থাৎ এখানে বি বিন্দুতে এইচ সমান শূন্য কিন্তু এম সমান শূন্য নয়, এবং এই ওবি পরিমাণই হচ্ছে সেই অয়স্চুম্বক পদার্থটির ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি। তাহলে এই ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি হচ্ছে
যে কোনো অয়স্চম্বক পদার্থকে সম্পৃক্ত অবস্থায় চুম্বকত্ব দেওয়ার পরে যদি আমরা বাইরে থেকে যে চুম্বক প্রাবল্যের চুম্বক ক্ষেত্র দিয়েছিলাম সেটিকে সরিয়ে নিই, তারপরেও যে পরিমাণ পদার্থটির মধ্যে চুম্বকত্ব থেকে যায় সেটি হচ্ছে ওই পদার্থটির ধারণ ক্ষমতা। এখন এক্ষেত্রে এইচ এর মান শূন্য, কারণ আমরা তড়িৎ প্রবাহ শূন্য করে দিয়েছি, ফলে বাইরের চুম্বক ক্ষেত্রে চুম্বক প্রবল শূন্য। কিন্তু পদার্থটির মধ্যে কিছু অনুচুম্বক এখনো সমান্তরালভাবে সজ্জিত হয়ে থাকার ফলে এই পদার্থটির মধ্যে চুম্বকত্ব থেকে গিয়েছে। এখন আমরা যদি আগে যেদিকে তড়িৎ প্রবাহ চালনা করেছিলাম তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ চালনা করি, তাহলে বাইরের দিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার অভিমুখ হবে বিপরীত দিকে, অর্থাৎ এখানে এইচ এর মান হবে নেগেটিভ। এবং সমান্তরালভাবে সজ্জিত থাকা অনুচুম্বকগুলি এক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার সঙ্গে সমান্তরালভাবে সজ্জিত হওয়ার চেষ্টা করবে, ফলে তাদের অভিমুখ আবার বদলাতে শুরু করবে এবং এক সময় আমরা দেখতে পাবো এইচ এর একটি নির্দিষ্ট নেগেটিভ মানের জন্য এম এর মান শূন্য হয়ে গেছে এবং গ্রাফটি হবে এই ধরনের। এক্ষেত্রে সি বিন্দুতে এইচ সমান নেগেটিভ হবে এবং এম সমান শূন্য। এখন এখানে ওসি সমান হচ্ছে কোএরসিভিটি বা চুম্বক পদার্থের সহনশীলতা, অর্থাৎ বাইরে থেকে যে পরিমাণ ঋণাত্মক মানের চুম্বক প্রাবল্যের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে পদার্থটির মধ্যে থাকা চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সেটি হচ্ছে চুম্বক পদার্থের সহনশীলতা বা কোএরসিভিটি। এর ফলে কি হবে, চুম্বক পদার্থটি আগের মতন অবস্থায় চলে আসবে। চুম্বক সহনশীলতার সংজ্ঞা এভাবেও বলা হয় যে ধর্মের জন্য কোনো চুম্বক পদার্থ যথেষ্ট ব্যবহৃত হওয়া সত্ত্বেও আবিষ্ট চুম্বকত্ব ধরে রাখতে পারে তাকে ওই পদার্থের সহনশীলতা বলে। এরপরেও যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা এখানে বৃদ্ধি করতে থাকি বিপরীত দিকে, তাহলে এইচ এর পরিমাণ বিপরীত দিকে বৃদ্ধি পাবে, অর্থাৎ বাইরের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার চৌম্বক প্রাবল্য বিপরীত দিকে বৃদ্ধি পেতে থাকবে, ফলে এই যে অনুচুম্বকের ডোমেনগুলি আছে সেগুলি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে বা সমান্তরাল দিকে বৃদ্ধি পেতে থাকবে এবং এক সময় সেটি সম্পৃক্ত অবস্থায় পৌঁছবে, অর্থাৎ সবগুলি অনুচুম্বক এই বিপরীত দিকে সৃষ্টি হওয়া চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হয়ে যাবে এবং এক্ষেত্রে আমরা গ্রাফটি পাবো এই ধরনের, অর্থাৎ এখানে এই ডি বিন্দুতে প্রতিটি অনুচুম্বক বাইরের চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হয়ে গেছে, অর্থাৎ ডি বিন্দুতে আবার এই অয়স্চুম্বক পদার্থটির মধ্যে চুম্বকত্ব সম্পৃক্ত অবস্থায় পৌঁছেছে। এরপরেও যদি আমরা বিপরীত দিকে তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ চুম্বক প্রবলের মান বৃদ্ধি করতে থাকি, তারপরে আর চুম্বকত্ব এই পদার্থটির মধ্যে বৃদ্ধি পাবে না, কারণ যে পরিমাণ অনুচুম্বক ছিল প্রতিটি অনুচুম্বকই সমান্তরালভাবে সজ্জিত হয়ে গিয়েছে, ফলে চুম্বকত্বটি সম্পৃক্ত অবস্থায় পৌঁছেছে। এবং এরপরে যদি আমরা তড়িৎ প্রবাহের মান কমাতে থাকি তাহলে কি করব, এরপরে আমরা যদি তড়িৎ প্রবাহ আস্তে আস্তে কমাতে থাকি তাহলে আবার এর মধ্যে থাকা অনুচুম্বকগুলি এলোমেলো ভাবে সজ্জিত হবে এবং এক সময় এই তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা শূন্য করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে কিছু অনুচুম্বক আগের মতনই সমান্তরালভাবে সজ্জিত হয়ে থাকবে, ফলে এর মধ্যে চুম্বকত্ব থেকে যাবে এই শূন্য হওয়ার পরেও এবং গ্রাফটি পাবো আমরা এই ধরনের, অর্থাৎ এই ই বিন্দুতে যখন পৌঁছাবে তখন এইচ এর মান শূন্য কিন্তু এম এর মান শূন্য নয়, অর্থাৎ কিছু অনুচুম্বক আবার সমান্তরালভাবে সজ্জিত থেকে গিয়েছে, ফলে পদার্থটির মধ্যে চুম্বকত্ব বর্তমান। এরপরে আবার যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত করে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এইচ এর অভিমুখ পরিবর্তিত হবে, অর্থাৎ এক্ষেত্রে এইচ এর মান হবে পজিটিভ এবং পদার্থটির মধ্যে থাকা অনুচুম্বকগুলি আবার চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হওয়ার চেষ্টা করবে এবং এই অনুচুম্বকগুলি অভিমুখ বদলাতে শুরু হবে এবং এক সময় প্রতিটি অনুচুম্বক এলোমেলোভাবে সজ্জিত হওয়ার ফলে এদের লব্ধি চৌম্বক ভ্রামক হবে শূন্য, অর্থাৎ এম এর মান হবে শূন্য। এক্ষেত্রে আমরা গ্রাফটি পাবো এই ধরনের, এখানে এইচ এর কিছু পজিটিভ মানের জন্য এম এর মান শূন্য হবে এবং পদার্থটির মধ্যে অনুচুম্বকগুলি এইভাবে সজ্জিত হয়ে থাকবে।
এরপরে আরো যদি আমরা তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করতে থাকি তাহলে বাইরের চৌম্বক ক্ষেত্রে চৌম্বক প্রবল বৃদ্ধি হতে থাকবে এবং অনুচুম্বকগুলি বাইরের চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হতে থাকবে এবং এক সময় আবার সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে, অর্থাৎ এ বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ এই এ বিন্দুতে প্রতিটি অনুচুম্বক এই বাইরের চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালভাবে সজ্জিত হয়ে যাবে। তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? যখন প্রথমে পদার্থের মধ্যে কোনো প্রকারের চুম্বকত্ব ছিল না, অর্থাৎ এইচ সমান 0 ছিল এবং এম সমানও 0 ছিল, অর্থাৎ চৌম্বক প্রাবল্য 0 ছিল। সেই সময়তে পদার্থটির মধ্যে কোনো প্রকারের চুম্বকত্ব ছিল না। এরপরে আমরা পদার্থটির বাইরের চৌম্বক ক্ষেত্রের চৌম্বক প্রাবল্য আস্তে আস্তে বৃদ্ধি করার পরে পদার্থটির মধ্যে আস্তে আস্তে চুম্বকত্ব বৃদ্ধি পায় এবং এক সময় সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়। এই এ বিন্দুতে সম্পৃক্ত অবস্থায় পৌঁছানোর পরে চৌম্বক প্রবলের মান বৃদ্ধি করলেও আর চুম্বকত্ব পদার্থটির মধ্যে বৃদ্ধি পায় না। এরপরে আমরা যদি আস্তে আস্তে চৌম্বক প্রাবল্যের মান কমিয়ে দিই তাহলে পদার্থটির মধ্যে চুম্বকত্ব কমে যায়, কিন্তু সেই হারে কমে না এবং এক সময় চৌম্বক প্রাবল্য 0 হয়ে গেলেও পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে যায় এবং এই পরিমাণ চুম্বকত্বকেই আমরা বলি রিটেন্টিভিটি। এরপরে আমরা বিপরীত দিকে চৌম্বক প্রাবল্যের মান বৃদ্ধি করতে করতে এক সময় দেখতে পাই যে কিছু নেগেটিভ পরিমাণ চৌম্বক প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের জন্য পদার্থটির মধ্যে চুম্বকত্ব 0 হয়ে যায় এবং এই পরিমাণ নেগেটিভ চৌম্বক প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রকে বলা হয় কোয়েরসিভিটি। এরপরে আবার যদি আমরা ওই দিকেই চৌম্বক প্রাবল্যের মান বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ ঋণাত্মক মানের চৌম্বক প্রাবল্যের মান বৃদ্ধি করতে থাকি, তাহলে এক সময় পদার্থটির মধ্যে চুম্বকত্ব সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়। এরপরেও যদি আমরা চৌম্বক প্রাবল্যের মান ঋণাত্মক দিকে বৃদ্ধি করতে থাকি তাহলে আর চুম্বকত্ব বৃদ্ধি পায় না। এরপরে আবার যদি আমরা চৌম্বক প্রাবল্যের মান কমাতে থাকি এক সময় দেখতে পাই চৌম্বক প্রাবল্য 0 হয়ে গেলেও এর মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব থেকে যায় এবং আবার যখন চৌম্বক প্রাবল্যের অভিমুখ পরিবর্তিত করে দিই এবং চৌম্বক প্রাবল্যের মান বৃদ্ধি করতে করতে এক সময় পদার্থটির মধ্যে চুম্বকত্ব নষ্ট হয়ে যায় এবং আবার বৃদ্ধি করতে করতে এই এ বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় চুম্বকত্ব পৌঁছায়। তো এটি হচ্ছে হিস্টেরিসিস লুপের ঘটনা। এখন এটিকে হিস্টেরিসিস লুপ বলার কারণ হচ্ছে এটি একটি বদ্ধ লুপ। এখানে ও বিন্দু থেকে লেখচিত্রটি শুরু হয়েছে, প্রথমে এ বিন্দুতে পৌঁছেছে, এ থেকে বি তে পৌঁছেছে, তারপর লেখচিত্রটি সি বিন্দুতে পৌঁছেছে, সি থেকে ডি বিন্দুতে পৌঁছেছে, তারপরে লেখচিত্রটি ই বিন্দুতে পৌঁছেছে, ই থেকে এফ এ এবং পুনরায় এ বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ এটি একটি বদ্ধ লুপ। এখন এই লেখচিত্রটিকে হিস্টেরিসিস বলার কারণ হচ্ছে একদম সর্বপ্রথমে যখন এইচ এর মান বৃদ্ধি করা হতে থাকে তখন এম এর মান আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে এবং এক সময় এইচ এর একটি নির্দিষ্ট মানের জন্য এম এর মান সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, অর্থাৎ চুম্বকন সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়। এরপরে যখন এইচ এর মান কমানো হতে থাকে এম এর মান কিন্তু সেই হারে কমতে থাকে না, অর্থাৎ চৌম্বক প্রাবল্য যে হারে কমানো হতে থাকে চুম্বকনের মান সেই হারে কমতে থাকে না, অর্থাৎ চুম্বক প্রাবল্যের সাথে পিছিয়ে পড়ে এবং এই পশ্চাৎবর্তী ঘটনাটিকেই বলা হয় হিস্টেরিসিস। এবার আমরা জানবো একটি স্থায়ী চুম্বকের জন্য একটি অয়স্চুম্বক পদার্থের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন। প্রথম হচ্ছে যে উচ্চমানের ধারণ ক্ষমতা হওয়া প্রয়োজন, কারণ বাইরে থেকে যে চৌম্বক ক্ষেত্রের সাহায্যে আমরা পদার্থটিকে স্থায়ী চুম্বকে পরিণত করছি, যখন চৌম্বক ক্ষেত্রটি সরিয়ে নেওয়া হবে পদার্থটির মধ্যে যত বেশি পরিমাণ চুম্বকত্ব থেকে যাবে সেই পদার্থটি স্থায়ী চুম্বকে পরিণত হওয়ার জন্য তত বেশি গ্রহণযোগ্য, কারণ এই রিটেন্টিভিটি বা ধারণ ক্ষমতা যত বেশি হবে তার মধ্যে তত বেশি চুম্বকত্ব থেকে যাবে। দ্বিতীয় হচ্ছে উচ্চমানের সম্পৃক্ত চুম্বকন হওয়া প্রয়োজন, কারণ উচ্চমানের সম্পৃক্ত চুম্বকন হলে বেশি পরিমাণে এইচ লাগবে, অর্থাৎ বেশি পরিমাণ চৌম্বক প্রাবল্যে চৌম্বক ক্ষেত্র বাইরে থেকে প্রয়োগ করতে হবে পদার্থটির মধ্যে
চুম্বকত্বকে সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। এর ফলে অনেক বেশি পরিমাণ অণুচুম্বক সমান্তরালভাবে সজ্জিত হবে। এর ফলে রিটেনটিভিটিরও পরিমাণ অর্থাৎ ধারণ ক্ষমতারও পরিমাণ বৃদ্ধি পাবে। 3 নম্বর হচ্ছে উচ্চমানের সহনশীলতা হওয়া প্রয়োজন, অর্থাৎ কোয়েরসিভিটি বা সহনশীলতা যত বেশি হবে তত বেশি সেই পদার্থটি স্থায়ী চুম্বকের জন্য গ্রহণযোগ্য। কারণ বিভিন্ন কারণে এই চুম্বকত্ব নষ্ট হতে পারে, বিভিন্ন তাপীয় কারণে হোক বা বিভিন্ন আঘাতজনিত কারণে হোক সেই চুম্বক পদার্থটি চুম্বকত্ব নষ্ট হতে পারে। কিন্তু যদি এই উচ্চমানের সহনশীলতা থাকে অর্থাৎ এর মান যদি অনেক বেশি হয় তাহলে সেই পদার্থটির মধ্যে থাকা চুম্বকত্ব খুব সহজে নষ্ট হবে না। এবং 4 নম্বর হচ্ছে উচ্চমানের চৌম্বক ভেদ্যতা হওয়া উচিত। এখন অনেক সময় প্রশ্ন করা হয় স্থায়ী চুম্বকের জন্য বেশি উপযুক্ত পদার্থ হিসাবে কাঁচা লোহা ও ইস্পাতের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? এক্ষেত্রে ধারণ ক্ষমতা লোহার বা কাঁচা লোহার ইস্পাতের তুলনায় সামান্য বেশি, কিন্তু সহনশীলতা ইস্পাতের কাঁচা লোহার তুলনায় বেশি হওয়ার জন্য স্থায়ী চুম্বকের জন্য বেশি উপযুক্ত পদার্থ হিসাবে ইস্পাতকে বিবেচনা করা হয়। এবার আমরা জানবো একটি তড়িৎ চুম্বকের জন্য একটি অয়স্কচুম্বক পদার্থের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন। 1 নম্বর হচ্ছে ধারণ ক্ষমতা কম হওয়া প্রয়োজন, কারণ যে পদার্থটিকে তড়িৎ চুম্বকে আমরা পরিণত করছি সেই পদার্থটির মধ্যে দিয়ে যখনই তড়িৎ প্রবাহ হবে পদার্থটির মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হবে এবং আমরা চাইছি যে তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথেই পদার্থটির মধ্যে যেন আর কোনো প্রকারের চুম্বকত্ব না থাকে। তাহলে এই ধারণ ক্ষমতা যত কম হবে তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার ফলে তার চুম্বকত্ব ততই কম হবে। 2 নম্বর হচ্ছে উচ্চমানের সম্পৃক্ত চুম্বকন হওয়া প্রয়োজন, কারণ আমরা যত বেশি এই প্রয়োগ করে চুম্বকটিকে সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাব সেই পদার্থটি তত বেশি শক্তিশালী চুম্বকে পরিণত হবে। 3 নম্বর হচ্ছে পদার্থটির সহনশীলতা কম হতে হবে, অর্থাৎ এর মান যত কম হবে আমরা খুব সহজেই পদার্থটিকে বিচুম্বকিত বা ডিম্যাগনেটাইজ করিতে পারবো। অর্থাৎ তড়িৎ প্রবাহ সরিয়ে নিলেই খুব সহজেই পদার্থটি আবার সাধারণ চৌম্বক পদার্থে পরিণত হবে।